তো এখন আমি প্রয়োগের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? তো প্রয়োগ একে কি বলা হয়েছে দেখো, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে 1200 টাকা জমা রাখি তবে 1 বছরে কত সুদ পাবো? আচ্ছা, এখানে কি বলেছে দেখো তো, এখানে বলেছে বার্ষিক 4% রেটে, তাহলে বার্ষিক রেটটা কত? এখানে আর সমান পেয়ে গেছি 4, ঠিক আছে? এবার কি পেয়েছি? আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, এবার কত টাকা সুদ পাবো? এই ক্ষেত্রে দেখো আমরা এখানে আসল পেয়ে গেছি 1200 টাকা, সময় পেয়েছি 1 বছর, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4%। আচ্ছা, তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। তো প্রথমে আমরা এখানে কিভাবে করেছি দেখো, গণিতের ভাষা সমস্যাটি হলো আসল 100 টাকা, সময় কত? 1 বছরে। 100 টাকার আসল 1 বছরে সুদ হয় 4 টাকা, 1200 টাকার যখন আসল হয় তখন 1 বছরে সুদের পরিমাণ কত? এটাকে বের করতে হবে। তো কি করেছে, 100 টাকার 1 বছরে সুদ হচ্ছে 4 টাকা, 1 টাকার 1 বছরে সুদের পরিমাণ হচ্ছে কি? টাকার পরিমাণ এখানে কি হলো? টাকার পরিমাণ কমলো। যেহেতু আসলের পরিমাণ কমলো, যেহেতু আসলের পরিমাণ কমলো, যেহেতু কি আসলের পরিমাণ কমলো, তাই কি হবে? তাই সুদের পরিমাণও কমবে, অর্থাৎ কমে গেল এখানে। এবার দেখো, তাহলে কমলে 4 টাকা থেকে কমতে গেলে কি করতে হবে? নিশ্চয় ভাগ করলে কমবে, তাই ভাগ করেছে, দেখো 4/100 করেছে। আবার দেখো 1200 টাকায় 1 বছরের সুদের পরিমাণ কত? 1200 টাকার বের করতে বলেছে, তখন কি 1200 টাকা 1 টাকার এতটা, 1 টাকার যদি আসল হয় তাহলে সুদের পরিমাণ এটা, তাহলে 1200 টাকা নিশ্চয় সুদের মানে আসলের টাকা বাড়লো, তাহলে সুদের পরিমাণও বাড়বে। তাহলে কি হচ্ছে দেখো, 1200 টাকা যেহেতু বাড়লো, তাহলে কি সুদের পরিমাণও কি হবে? বাড়বে। তার মানে বাড়লে কি হবে? গুণ হবে। দেখো 4/100 কে গুণ করেছে 1200 দিয়ে, হয়ে গেল। তার মানে এখানে দেখো একটা জিনিস বোঝো, যদি সরল সমানুপাত হয় তাহলে কি বাড়ে, এটার সঙ্গে এটা সরল সমানুপাত, ওই জন্য বাড়ছে। এটাকে তোমরা আবার PTR/100, I is equal to PTR/100, যেখানে I মানে কি? যেখানে I মানে হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদের পরিমাণ, P মানে কি? P মানে হচ্ছে আসল অর্থাৎ যেই টাকা পরিমাণ জমা ছিল, T মানে হচ্ছে সময়, আর মানে কি? বার্ষিক সরল সুদের হার। বোঝা গেল? চলো একইভাবে পরের অঙ্কটা আমরা দেখব। পরের অঙ্কতে কি আছে? আসল বলে দেওয়া আছে, সময় জানি, সুদের পরিমাণ জানি, তাহলে সুদ সমান কি হবে? I is equal to PTR/100। তার মানে দেখো I তো বের করতে হবে, প্রথমটা কি? আসল হচ্ছে 600 টাকা, বছর হচ্ছে 1%, কত পার্সেন্ট রেট? 5% রেট বাই 100, তাহলে 0 0 0 0 কেটে দিলে কত হয়? 5 6 30, সুদের পরিমাণ 30 টাকা। এটার ক্ষেত্রে কি হবে? প্রথমে আমরা 4/1/2 কে আমরা ভগ্নাংশে ভেঙে নেব, তাহলে কত হবে? 4 দুগুণী 8, 9/2, তাই কি না? তাহলে 9/2 হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে? PTR/100 করো, I is equal to PTR/100। আসল হচ্ছে 1800 টাকা, বছর হচ্ছে 1 বছর, শুধু কত? 1/2% রেটে 1/100, 1/100 কে এই যে PTR/100 মানে কি 1/100, 1/100 কে পাশে রাখলাম, তাহলে 0 0 0 0 কেটে দিলাম। এই 2 আছে, 2 কে 18 দিয়ে কাটলে 9, তাহলে 9 9 81, তার মানে এটা হয়ে গেল, 81, আর এটা হয়ে গেল 5%, মানে কি 5%, মানে কত? 5 6 30 হয়েছিল, আগের হলো 30। ওকে, তো বেসিক্যালি এই জিনিসটা বোঝা গেল।
এটা কিছুই নেই, শুধু সুদের পরিমাণ বের করতে বলেছে। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 দিয়ে করতে পারবে। ওকে, এবার প্রয়োগ 3-এরটা দেখো। প্রয়োগ 3-এরটা কি বলেছে? শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল? দেখো বেসিক্যালি এখানে কি কি বলেছে বলতো? সময় আমরা জানি, সুদের পরিমাণ অর্থাৎ আই জানি, টি জানি, আর সুদের হার জানি, আর জানি। তার মানে আমরা বেসিক্যালি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এক্ষেত্রে আমি কি কি জানি? আই জানি, টি জানি, আর জানি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে? আই ইন্টু 100 বাই টি গুণ আর। ব্যাস, বের করে নিতে পারবে, অসুবিধার কিছুই নেই। তাহলে কত হচ্ছে দেখো তো? আই সমান কত বলেছে? 45 টাকা 100 ইন্টু 100। টি মানে কত আছে? টি মানে কত আছে? টি মানে হচ্ছে 1 বছর। এটা দশমিক নয়, ওকে, এটা কিন্তু দশমিক নয়। 1 আর কত রেট কত? 5%। 5 তাহলে 5 9 45, তার মানে 900। বোঝা গেল? তার মানে দেখো এটা পিটিআর ভাই এইভাবে করতে পারো সহজে, বা এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো এভাবে করতে পারো। আসল যেটা হচ্ছে টাকায়, সময় বছরে, সুদ সেটা হচ্ছে টাকায়। তাহলে 100 টাকা যদি আসল হয় 1 বছরে সুদের পরিমাণ 5 টাকা। বুঝতে পারলে? তাহলে দেখো 5, এবার দেখো এটা কি উল্টো ভাবে লিখেছে। 5 টাকা 1 বছরে সুদ পাবে যখন আসল হয় 100 টাকা। ওকে, 1 টাকা 1 বছরে সুদ পাবে যখন আসল হয় 100/5। কেন 100/5? সুদের পরিমাণ কি হলো? কমলো। তাহলে আসলও কম লাগবে, কম আসল হলেই তো সুদের পরিমাণ কমবে, তাই না? সরল সমানুপাত। এরপরে দেখো কি আছে? 45 টাকা, 1 থেকে 45 মানে কত বাড়লো? তার মানে বেড়ে গেল হচ্ছে সুদ, 45 টাকা হয়ে গেল। তাহলে 45 টাকা 1 বছরের সুদের পাবে যখন আসল হয় কত? 45 গুণ হবে, তার মানে 100 ইন্টু 45/5। তাহলে 5 9 45 900 এত টাকা। তাহলে বেসিক্যালি এভাবেও তোমরা করতে পারো, আবার পিটিআর বাই 100 ভাবেও করতে পারো। কিন্তু পিটিআর বাই 100 কিছু মাথা ঘামানোর কিছু নেই, কারণ এখানে টি আর তোমরা জেনে গেছো, আয়ও জানো, পি বের করতে হবে। ওকে, 4-এর প্রয়োগটা সেম একই, তোমরা নিজেরাই করে নেবে, সেম প্রসিডিওর। প্রয়োগ 5 এটাও সেম প্রসিডিওর। ওকে, সেম প্রসিডিওর। আসল বের করতে বলেছে, বেসিক্যালি কিছুই নেই। এটা 3.5% মানে কত? 3.5% মানে কত? সমান 35/100। কারণ কি? দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে তত শূন্য হয়ে গেল 35/100। সেভাবে কাটাকাটি করে নেবে, ব্যাস। তাহলে এখানেও হয়ে গেল। এবার দেখো 6-এরটা কি বলেছে। রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি সুদ ও সুদ আসলে কত দেবে অ্যাকচুয়ালি, বুঝলে? তাহলে সুদ আর সুদ আসল চেয়েছে, তাহলে মোট সুদ আমাদের বের করতে হবে আগে, তাই কি না? তবেই তো সুদ আসল পাবো। মোট সুদ বলতে কি বোঝায়? যত পরিমাণ তাকে এক্সট্রা দিতে হবে, যতটা বেশি দিতে হবে নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য যে প্রাপ্য সুদ দিতে হয় সেটাই মোট সুদ বলে। তাকে কি বলে? মোট সুদ বলে। সুদ আসল বা সবৃদ্ধি মূল কি? আসলের সঙ্গে মোট সুদ যোগ করে দিলে হয়। ওকে,
আসলের সঙ্গে মোট সুদ যোগ করে দিলে হয়। তাহলে সমবায় ব্যাংক বার্ষিক সরল সুদের হার কত, এখানে বলে দিয়েছে 10%। এটা হচ্ছে আর, তাই কি না? আর কি জানি আমরা, দেখো 750 কি, এটা পি সমান কত 750 কিনা, টি সমান কত 3 বছর, এটা টাকা লিখবে, এটা বছর লিখবে। তার মানে দেখো আই ইকুয়াল টু কত পিটিআর বাই 100। পি মানে কত 750, টি মানে কত 3 বছর, আর ইন্টারেস্ট রেট 10 বাই 100, কাটাকাটি করে দাও। তাহলে 3 5 15, 3 7 21 আর 2 22, 225 টাকা। 225 টাকা কি হলো সুদের পরিমাণ, এটা কি মোট সুদ। তাহলে দেখো মোট সুদ এটা, তাহলে সুদে আসলে কত, সুদে আসলে কত, সুদে আসলে সমান কত, যোগ করে দাও 750 আর 225 যোগ করে দিলে যেটা হয় এই টাকাটা, তাই কি না? $975 হয়ে যাচ্ছে, বোঝা গেল? তো বেসিক্যালি কি করলাম আমরা, বেসিক্যালি পিটিআর বাই থেকে আয়ের মান বের করে নিলাম। আয়ের মানে কি মোট সুদ, মোট সুদকে আমরা আসলের সঙ্গে যোগ করে দিলাম, তাহলে কি সুদে আসল হয়ে গেল আর মোট সুদও পেয়ে গেলাম। এটা হলো সূত্রের মাধ্যমে যেটা করেছি। ওকে, সূত্র ছাড়া কিভাবে করব, দেখো সেটা করে দেওয়া আছে। আসল যেটা হলো টাকায়, সময় বছরে, সুদ টাকায়। 100 টাকার 1 বছরের সুদের পরিমাণ 10 টাকা। কেন? ইন্টারেস্ট রেট 8, এটা মানে সংজ্ঞাই তো এটা, তাই কি না? সুদের হারের সংজ্ঞা এটা, যে 100 টাকার 1 বছরের সুদের পরিমাণ 10 টাকা। ওকে, তাহলে আসল হচ্ছে কত এখন 750 টাকা, তাই কি না? 750 টাকা আসল 3 বছরের জন্য। ওকে, তাহলে 750 টাকার 3 বছরের সুদের পরিমাণ কত হবে, এটাই বের করতে বলেছে। তাহলে 100 টাকার 1 বছরের সুদের পরিমাণ 10 টাকা, 1 টাকার এটা কমে যাচ্ছে, তাহলে এটা কমে যাবে। 1 টাকার 1 বছরের সুদের পরিমাণ 10 বাই 100, 750 টাকার 1 বছরের সুদের পরিমাণ 750 গুণ 10 বাই 100, এটা ছিলই, গুণ 750। 750 টাকার 3 বছরের সুদের পরিমাণ আরো 3 গুণ, তাহলে 10 ইন্টু এটার সঙ্গে 3 গুণ হয়ে গেল। তাহলে গুণ করে হচ্ছে কত, মোট সুদের পরিমাণ হবে 225 টাকা। তিনি দেবেন কত, 225 টাকা সুদ দেবেন। তাহলে এটা হলো কত 975 টাকা। ওকে, সুদে আসলে। এবার দেখো 4 নম্বরেরটা। 4 নম্বরটার ক্ষেত্রে এটা অঙ্ক কিছু নয়, বরঞ্চ এটাকে সূত্রটা কিভাবে এসছে সেটাই এভাবে দেখিয়েছে। ঠিক আছে, তো ধরো আসল হচ্ছে পি, আসল সমান পি টাকা, সময় যদি টি হয়, বার্ষিক সরল সুদের হার যদি r% হয়, এবং মোট সুদ যদি আই হয়, আই টাকা। ওকে, তাহলে এটাকে কি বলা যেতে পারে, বার্ষিক সরল সুদের হার মানে 100 টাকার 1 বছরে সুদের পরিমাণ। তার মানে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার মানে কি 100 টাকার 1 বছরে সুদের পরিমাণ আর টাকা। ওকে, তাহলে দেখো 1 টাকার 1 বছরে সুদের পরিমাণ কত, এই ক্ষেত্রে এটা কমছে, সুদের পরিমাণ যদি কমে, আসলের পরিমাণ যদি কমে, তাহলে কি সুদের পরিমাণও কমবে, তাই কি না? সুদের পরিমাণ কমলে আসলের পরিমাণও কমবে, সুদের পরিমাণ কমলে আসলের পরিমাণ কমবে, তাই এটা কমেছে, তাই এই ক্ষেত্রেও এটা কমবে। আর কমলে কি হবে, এই ক্ষেত্রে দেখো কমলে কি হয়, ভাগ করলে কমছে, দেখো তবে তো আর এর মানটা কমবে ভাগ করলে, তাই কি না? চলো এবার বলছে দেখো পি টাকার 1 বছরের সুদের পরিমাণ কত, তাহলে পি টাকা, আসল কি হলো, আসল বাড়লো না রে ভাই, তাহলে সুদের পরিমাণও বাড়বে।
তার মানে পি টাকার 1 বছরের সুদের পরিমাণ পি গুণ বেশি হবে, তাহলে পি গুণ r/100 হয়ে গেছে। তারপরে দেখো পি টাকার টি বছরের সুদের পরিমাণ কত হবে? টি গুণ, যত দিন বাড়বে যত বছর বাড়বে তত বেশি সুদ পাবো। তাহলে পি টাকার টি বছরের সুদের পরিমাণ কত? এই PR/100 টি গুণ, PR/100 তার সঙ্গে টি গুণ, তার টি গুণ, তো তাই হয়েছে। তাহলে PTR/100। তাহলে পি টাকার টি বছরের সুদের পরিমাণ কত? PTR/100। তার মানে I = PTR। এইভাবে পেয়ে গেছি আমরা সূত্র। তার মানে কি, মোট সুদের পরিমাণ যদি হয় I, পি যদি হয় আসল, আর যদি হয় বার্ষিক সরল সুদের হার, আর টি যদি হয় সময়, তাহলে মোট সুদ অর্থাৎ I মানে ইন্টারেস্ট = কি? PTR/100। যেখানে পি হচ্ছে আসল, টি আর হচ্ছে কি বার্ষিক সরল সুদের হার, টি হচ্ছে সময়। পি মানে প্রিন্সিপাল, তার জন্য এটাকে পি হিসাবে রিপ্রেজেন্ট করে আসল। আর রেট আর, রেট ফর কি? আর মানে কি বার্ষিক সরল সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময়। এভাবে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলো 7 নম্বরের প্রশ্নটা কি আছে দেখো। কিন্তু রহমত চাচা যদি একই সরল সুদের হারে বার্ষিক 10% সরল সুদের হারে 8 বছরের জন্য 750 টাকা ধার করতেন, তবে তিনি কত টাকা সুদ দিতেন? তাহলে দেখো আই বের করতে বলেছে, তো এখানে অলরেডি করেছে। 100 টাকার 1 বছরের সুদের পরিমাণ কত? 10 টাকা। যেহেতু বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হারের মানেই হচ্ছে 100 টাকার মধ্যে 1 বছরের জন্য কোনো একটা টাকা রাখলে তার উপর 10 টাকা কি পাচ্ছে? সুদ পাচ্ছে। ঠিক আছে, যদি 100 টাকা রাখা হয় 1 বছরের জন্য, তাহলে 10 টাকা সুদ পাচ্ছে। 1 বছরের জন্য কত পাবে? 10/100। 750 টাকার জন্য 8 বছরে কত পাবে? 750 টাকার জন্য 750 গুণ পাবে, 8 বছরের জন্য 8 গুণ পাবে। তাহলে এইটাকে গুণ করলে হয়ে গেল। আবার দেখো PTR/100 হিসাবে করতে পারতে। I = এর মান চেয়েছে, কেন? I মানে কি? মোট সুদ চেয়েছে। পি মানে কি? আসল, 750 আসল। টি মানে কি? আর মানে কি? বার্ষিক সরল সুদের হার 10। 8 মানে কি? বছর, টাইম, তাই PTR/100 হয়ে গেল। তো বেসিক্যালি এখানে কি আছে দেখো। এবার দেখছি আসল ও বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মোট সুদ সরল সম্পর্কে আছে, অর্থাৎ সময় বাড়লে সুদ বাড়বে এবং সময় কমলে সুদ কমবে। আবার সময় ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে আসল ও মোট সুদ সরল সম্পর্কে থাকে, আসল আর মোট সুদ সরল সম্পর্কে আছে, অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে আর আসল কমলে মোট সুদ কমবে। ঠিক আছে, আবার দেখো কিন্তু আসল আর সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে মোট সুদ আর বার্ষিক শতকরা সুদের হার কি সম্পর্কে আছে? এটাও কি হবে? সরল সম্পর্কে থাকবে। তো বেসিক্যালি এটা কিভাবে হচ্ছে তার জন্য আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাবো। ওকে, তো চলো আমি একটা এক্সাম্পল দেখাই। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে সরল সমানুপাত আর ব্যস্ত সমানুপাত, এই দুটো পার্থক্য কি। ওকে, জিনিসটা কি সেই জিনিসটা আগে বুঝে নেব। ওকে, তো দেখো ধরো A প্রপোর্শনাল টু B, A একটা রাশি B একটা রাশি, তারা প্রপোর্শনাল টু অর্থাৎ সমানুপাতে আছে। তাহলে দেখো
এ আর বি যদি সমানুপাতে থাকে, কি সমানুপাতে? সরল সমানুপাতে, এ প্রপোর্শনাল টু বি, মানে এ বি এর সঙ্গে সরল সমানুপাতে আছে, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি, যেখানে কে হলো ধ্রুবক। আবার আমরা তাহলে বিটাকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে এ বাই বি সমান কে, বোঝা গেল। আবার ব্যস্তানুপাত যদি হয়, দেখো এ প্রপোর্শনাল টু 1/b এইরকম আকারে থাকলে সেটা হলো ব্যস্ত সমানুপাত। ওকে, আবার এ ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1/b। আচ্ছা, এখানে k1 হচ্ছে ধ্রুবক। ওকে, যেমন এখানে কে ছিল ধ্রুবক, এখানে k1, এই কে আর এই k1 দুটোই ধ্রুবক, আমি দুই জায়গায় দুই রকম ধ্রুবক লিখে রেখেছি। ওকে, এবার ইজ ইকুয়াল টু কি হলো, দেখো বি কে আমরা যদি বাম দিকে নিয়ে যাই, তাহলে এটা গুণের আকারে হয়ে গেল, এ গুণ বি সমান k1। এবার মেন কনসেপ্টটা দেখো, সরল সমানুপাতের ক্ষেত্রে কি হয়, যখন এ বাড়ে তখন বিও বাড়ে, আর যখন এ কমে তখন বিও কমে। একই রকম ঘটে, এতে বাড়লে বিও বাড়বে, এতে কমলে বিও কমবে। আর যদি ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে কি হয়, দেখো ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে কি হয়, দেখো যদি এ বাড়ে বি কমবে, অপোজিট হবে, আবার এ কমলে বি বাড়বে। ঠিক আছে, তো অলওয়েজ কি হবে, একটা বাড়লে অপরটা কমবে, অপোজিট হবে, এ বাড়লে বি কমবে, এ কমলে বি বাড়বে। ওকে, ওকে, এবার দেখো যদি কে কনস্ট্যান্ট হয়, কে যদি ধ্রুবক হয়, তাহলে এর সূত্রটা এরকম হতে পারে, a1/b1 ইজ ইকুয়াল টু a2/b2। ওকে, অথবা আর একটা বলা যেতে পারে, কি কি বলা যেতে পারে, সেটা হলো a1 a2 b1 b2, জিনিসটা একই। কেন জিনিসটা একই, দেখো a2 কে যদি আমরা বাম দিকে নিয়ে যাই, b কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে এইরকম হয় a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2, এটাও বলা যেতে পারে। ওকে, তো এই দুটো থাকা মানেই এই আকারে হোক, এই আকারে হোক, এই আকারে হোক, অথবা যে কোনো আকারে হোক, মানে আমরা বুঝে নেব সেটা সরল সমানুপাতে আছে। আবার ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে কি, দেখো এরকম সূত্র হতে পারে a1 ইন্টু b1, যেহেতু ab আছে, ইজ ইকুয়াল টু a2 ইন্টু b2 ইজ ইকুয়াল টু a3 ইন্টু b3 ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। তার মানে তারা প্রত্যেকটা ব্যস্ত সমানুপাতে আছে। ওকে, বেসিক্যালি আমরা যেটা সরল সুদের যে সূত্রটা জানি সেটা কি, i ইজ ইকুয়াল টু ptr/100। আই মানে কি, মোট সুদ বা ইন্টারেস্ট, মোট ইন্টারেস্টের পরিমাণ, পি মানে হচ্ছে আসল অর্থাৎ প্রিন্সিপাল, টি মানে হচ্ছে সময় বা টাইম, আর মানে হচ্ছে রেট বা বার্ষিক সরল সুদের হার। ওকে, তো 6 রকম কন্ডিশন হতে পারে এখানে। ঠিক আছে, 6 রকম কন্ডিশন হতে পারে। তো কন্ডিশনগুলি কি কি দেখে নেবো এবার। দেখো প্রথমগুলোর ক্ষেত্রে প্রত্যেকের, দেখো PTR যেটা ছিল, প্রত্যেকের সঙ্গে আয়ের সম্পর্ক কি। দেখো এখানে কি আছে, আই প্রপোর্শনাল টু পি, আই প্রপোর্শনাল টু পি। কেন, এই দুটো ধরো টি আর আর এই ক্ষেত্রে ধ্রুবক, টি আর আর এই ক্ষেত্রে ধ্রুবক, তাহলে ধ্রুবক হয়ে গেল মানে কি, দেখো আই ইজ ইকুয়াল টু কে ইন্টু পি, মানে কি এরা তো সরল সমানুপাতে আছে, তার মানে আই বাড়লে পিও বাড়বে, অর্থাৎ মোট সুদ বাড়লে আসলও বাড়বে। একই রকম ভাবে দেখো আই প্রপোর্শনাল টু টি, আই প্রপোর্শনাল টু আর, যেহেতু পি আর বাই 100 এটা ধ্রুবক, পিটি বাই 100 সমান ধ্রুবক। এটা কি ফর্মে আছে, দেখো এ ইন্টু কে বি, এ যদি হয় আই, আর কে মানে ধ্রুবক, মানে হচ্ছে পিটি বাই 100 ধ্রুবক, আর আর মানে ধরো বি। আচ্ছা 100কে আমরা ধ্রুবক বলছি না, কারণ অলরেডি 100 মানেই ধ্রুবক, যে কোনো স্বাভাবিক সংখ্যাই হলো ধ্রুবক, কারণ এর মানের কোনো পরিবর্তন হয় না, বুঝলে। চলো এবার দেখো, এটা হলো সরল সমানুপাত। একটা জিনিস দেখো, মোট সুদের সঙ্গে বাকি যেই কোনো পিটিআর, যেই কোনো রাশির সঙ্গে
সমানুপাতে থাকলে সেটা হলো সরল সমানুপাত। অর্থাৎ এদিকে দেখো আই প্রপোর্শনাল টু পি, আই প্রপোর্শনাল টু টি, আই প্রপোর্শনাল টু আর, পি টি আর যে কোনো যদি মোট সুদের সঙ্গে সম্পর্ক হয় সেটা হবে সরল সমানুপাত। সেটা হবে কি সরল সমানুপাত, মাথায় রাখবে। আবার দেখো আই ইকুয়াল টু কি পিটিআর বাই 100 সমান কি এই 100 কে আমরা বাম দিকে নিয়ে গেলাম, তাহলে আই গুণ 100। এবার দেখো টিআর কে আমরা নিচে নিয়ে আসলাম, এইদিকে নিয়ে আসলাম, বাম দিকে নিয়ে আসলাম, তাহলে আর আর 1/t সমান পি। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আই আর আর ধ্রুবক ধরা হয় তাহলে আই আই আর ধ্রুবক, 100 তো অলরেডি ধ্রুবক, তার মানে দেখো এইটা কেমন হয়ে গেল পি সমান k1 ইন্টু 1/t। এটা হলো ব্যস্ত সমানুপাতের সূত্র, অলরেডি তোমরা বুঝতে পারছো। তাই পি প্রপোর্শনাল টু 1/t একই রকম হবে পি প্রপোর্শনাল টু 1/r আর আর প্রপোর্শনাল টু 1/t। অর্থাৎ দেখো যেই জিনিসগুলোর ক্ষেত্রে, যেই জিনিসের ক্ষেত্রে তোমার যেই জিনিসগুলোর ক্ষেত্রে মোট সুদ ধ্রুবক থাকছে, মোট সুদ কি থাকছে, মোট সুদ ধ্রুবক থাকছে, সেইগুলোর ক্ষেত্রে দেখো এরা ব্যস্ত সমানুপাত। অর্থাৎ যখনই তোমাদের বলে দেওয়া হবে যে মোট সুদের পরিমাণ ধ্রুবক অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে পিটিআর এর মধ্যে যে কোনো সম্পর্ক পি এর সঙ্গে টি, পি এর সঙ্গে আর অথবা টি এর সঙ্গে আর, যে কোনো সম্পর্কই হচ্ছে ব্যস্ত সমানুপাত। বোঝা গেল? তার মানে দেখো এই আইটা খুব ইম্পর্টেন্ট, মোট সুদটা খুব ইম্পর্টেন্ট। মোট সুদ যদি ধ্রুবক থাকে তাহলে যেগুলো সম্পর্ক থাকবে সমস্ত সম্পর্কই তোমাদের ব্যস্ত সম্পর্ক, ওকে, ব্যস্ত সমানুপাতের থাকবে। আর যদি আয়ের সঙ্গে পিটিআর এর যে কোনো সম্পর্ক হয়, আয়ের সঙ্গে অর্থাৎ মোট সুদের সঙ্গে সম্পর্ক হয়, অলওয়েজ সরল সমানুপাত। ওকে, তো বেসিক্যালি এটাই বোঝানোর ছিল। চলো, কিন্তু আসল ও সময় অপরিবর্তিত থাকলে, আচ্ছা এখানে একটা বলেছে আসল মানে কি পি, সময় মানে কি টি, মোট সুদ আই, বার্ষিক সরল সুদ আর এর সম্পর্ক কি, আই আর আর এর সম্পর্ক কি, একই ব্যাপার। পি আর টি যদি সমানুপাতে থাকে এইরকম একই জিনিস, তাহলে আই প্রপোর্শনাল টু কি হয়, আই প্রপোর্শনাল টু আর, সেক্ষেত্রেও এটা সরল সমানুপাতে আছে। একমাত্র যদি মোট সুদ ধ্রুবক থাকে মানে অপরিবর্তিত হয় মোট সুদ, আর এদিকে পিটিআর এর মধ্যে যে কোনো দুটোর মধ্যে রিলেশন বের করতে বলে, তো অবশ্যই তারা অলওয়েজ ব্যস্ত সমানুপাত হয়। ওকে, চলো পরের 8 নম্বরটা কি বলেছে, প্রশান্ত বাবু ব্যাংক ও পোস্ট অফিসের প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা করলেন। যদি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% এবং 6% হয়, তবে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পাবেন হিসাব করে লিখি। দেখো এই ক্ষেত্রে কি বলেছে, দেখো ব্যাংকেও কিছু টাকা রেখেছে, একই টাকা রেখেছে, একই টাকা রেখেছে, ঠিক আছে, পোস্ট অফিসও রেখেছে, কিন্তু দেখো সময়টাও একই, সময়টাও একই। তাহলে দেখো এখানে জাস্ট সুদের হারের পরিবর্তন হচ্ছে, সুদের হারের পরিবর্তন হচ্ছে। ওকে, তো প্রথম কিভাবে করেছে আমি দেখিয়ে দিই আগে। বার্ষিক সরল সুদের হার 5%, ঠিক আছে, 4 বছর পরে মোট সুদ কত পাবেন, ব্যাংক থেকে 580 টাকার পি, 5 হচ্ছে ইন্টারেস্ট রেট মানে বার্ষিক সরল সুদের হার, 4 হচ্ছে সময় বাই 100, তাহলে এখানে একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে। ওকে, আমি আর ক্যালকুলেশন করে বেশি টাইম নিচ্ছি না। আবার 4 বছর পরে মোট সুদ, এটা কার ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে, পি টি আর, ওকে, আর মানে হচ্ছে কি ইন্টারেস্ট রেট বাই 100। তাহলে দেখো এটা হচ্ছে 4 বছরের রেট, মানে 4 বছরের পোস্ট অফিসের ক্ষেত্রে, তাহলে দুটোই তুমি বের করতে পারলে আলাদা আলাদা হবে। বোঝা গেল?
তো দেখো কি করেছে এবার, আসল সময় অপরিবর্তিত, এক্ষেত্রে আসলও, এটা আসল অপরিবর্তিত আছে, সময়টাও অপরিবর্তিত আছে, অর্থাৎ ধ্রুবক আছে। তাহলে মোট সুদ আর বার্ষিক সরল সুদের হার। আচ্ছা, এটা আমি বলে দিই, তাহলে ক্যালকুলেশনটা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 4 দিয়ে কাটলে কত হয়? 25। 5 দিয়ে কাটলে 5 হয়ে গেল। এবার 5 দিয়ে ভাগ করো, পাচ্ছে কে 5, আবার পাচ্ছে কে 5, 5 6 30, 116। তাহলে এটা হয়ে গেল 116। এই দেখো কি বলেছে এবার ব্যাপারটা দেখো, মোট সুদ কোনটার ক্ষেত্রে বেশি? ব্যাংকের ক্ষেত্রে বেশি, এটার ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে কম। দেখো, সরি, পোস্টের ক্ষেত্রে বেশি হবে, এটা 6% না, এটা 6%, এটা 5%। তাহলে দেখো, যার সুদের হার বেশি, যার ক্ষেত্রে সুদের হার বেশি, এটা 5%, তার জন্য এটা দেখো কম, এটা হচ্ছে 6%, তাই এর সুদের পরিমাণ বেশি। অর্থাৎ এটা বুঝতে পারলে যে আসল আর সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ যদি বাড়ে তাহলে কি সুদের হারও বাড়বে। অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি কম হয়, বার্ষিক সরল সুদের হার কম হলে মোট সুদ কম হবে। ওকে, চলো এবার প্রয়োগ 9টা তোমরা দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ওকে, বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। এখানে কিছুই নেই, এখানে শুধু একটা সময়টাই একটু গন্ডগোল। দেখো, এখানে তো বছর বলা নেই, তাই না? বেসিক্যালি এখানে বছর বলা নেই, 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত বলা আছে। ওকে, তো দেখো, যখনই এইরকম অঙ্ক আসবে আগে তোমাকে একটা সালটা দেখতে হবে। এই সালটা বলার কারণ কি? এই সালটা তোমার লিপিয়ার কিনা সেটা চেক করতে হবে। কেন চেক করতে হবে? কারণ আমরা জানি ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিনের হয়, কিন্তু লিপিয়ারে 29 দিনের হয়। লিপিয়ারে 29 দিনের হয়। তাহলে লিপিয়ারটা বের করার ফর্মুলা কি? দেখো, বেসিক্যালি যে কোনো সালকেই তোমরা 4 দিয়ে ভাগ করে দেখবে, 4 দিয়ে ভাগ করে দেখবে। কত দিয়ে? 4 দিয়ে। তাহলে আমরা 2003 কে 4 দিয়ে ভাগ করব। দেখো তো, 4 5 20, তারপর কিছু যাবে না, তার মানে ভাগ শেষ থাকবে, তার মানে এটা 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা লিপিয়ার নয়। এই জন্য এখানে লেখা হয়েছে লিপিয়ার নয়। তাই ফেব্রুয়ারি মাস 28 দিনের, যদি 2000 হতো, যদি 3000 হতো, যদি 1000 হতো, যাদের পরে দুটো করে শূন্য থাকে, দেখো দুটো করে শূন্য থাকে, তার মানে 100 র গুণিতক, মানে 100, দেখো দুটো করে শূন্য থাকে, সেই সব সালগুলোকে 4 নয় আমরা কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে ভাগ করব, তবেই লিপিয়ার পাবো। 400 দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি না থাকে তবে সেটা লিপিয়ার। আর নর্মালি যে কোনো সালের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করে দেখবো। ওকে, এবার দেখো, জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস এই ক্ষেত্রে 2003 সালের 28 দিনে, মার্চ 31 দিনে, এপ্রিল 30 দিনে, মে 31 দিনে, জুন 30 দিনে, জুলাই 31 দিনে, আগস্টের 7 দিন। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের এখানে মেনশন করা আছে, তোমরা এটা ভালো করে দেখতেই পাবে। মোট সময় বের করার সময় জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত হয় জানুয়ারি মাসে 1 দিন, নয়তো আগস্ট মাসের 1 দিন কম হবে। যদি জানুয়ারিকে 30 ধরতাম তাহলে আগস্ট হতো 8ই আগস্ট নিতাম। যদি এখানে 31 ধরেছি তাই আমরা এটাকে 7 দিন, 1 দিন কম ধরবো। এখানে 8ই আগস্ট বলা আছে, আমরা এটা 7 আগস্ট করব। যে কোনো একটা, তোমরা 30 ধরতে পারো এখানে, তাহলে এখানে 8 ধরবে,
অথবা তোমরা এটা 31 ধরলে এটাকে 7 ধরবে। তো বেসিক্যালি তোমরা অলওয়েজ পুরোটাই ধরবে, কিন্তু লাস্টের দিন একটা কম ধরবে, ব্যাস। এটা করলে কনফিউজড হবে না আশা করছি। যেমনই হয়ে গেল, যোগ করলে 219 দিন হচ্ছে। 219কে 365 দিন দিয়ে যদি ভাগ করি তাহলে বছরে বের হয়ে যায়। তাহলে আমরা বছর পেয়ে গেলাম। আর কিছু বাকি আছে? এবার তোমার দরকারই নেই, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 দিয়ে করতে পারবে, খুব ইজিলি করতে পারবে। তাই করেছে, দেখো এই জায়গাটায় তাই করেছে, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাই কি না? আর কিছু ব্যাপার নেই, কিছু বাকি থাকলো না এই অঙ্কটার ক্ষেত্রে। আসল, বার্ষিক সরল সুদের হার, সময়, ব্যাস। এবার তোমরা যদি একই রকম ভাবে করে থাকো, সেই একই জিনিস আগের মতন রিপিট হচ্ছে। 100 টাকার 1 বছরে সুদের পরিমাণ এত, 1 টাকার 1 বছরের সুদের পরিমাণ এত, 5000 টাকার 3/5 বছরের সুদের পরিমাণ এত, ব্যাস, সিম্পল হয়ে গেল। শুধু বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি তোমরা মনে এটা ভালো করে পড়বে তাহলে বেসিক্যালি খুব সহজে বুঝতে পারবে। ওকে, এবার 10 নম্বরটা দেখি, প্রয়োগ 10। ওকে, প্রয়োগ 10টা তোমাদের নিজে করতে হবে, কিছুই নাই। এটা আই বের করতে হবে, আই, আর এটা কি পি প্লাস আই, মানে কি সুদ আসল, যোগ করলে হয়ে গেল। এর আগে অলরেডি করেই এসছি। বেসিক্যালি এখানে সময়টাকে, এই সময়টাকে একদিন আছে, একদিন আছে, তার মানে সেটাকে কি করবে, 1/365, এত বছর। আবার 2 বছর 6 মাস আছে, মানে কত? 2 বছর মানে কত? 2 গুণ 12, 12 মাস মানে কত? 24 মাস। 2 বছর মানে কত মাস? 24 মাস প্লাস 6 মাস, তাহলে কত? 30 মাস, তাই কি না? তাহলে 30 মাস 30/12, এত বছর, বোঝা গেল? প্রথমে 2 বছর 6 মাসকে মাসে নিয়ে গেলাম, তাহলে মাস হলে কত? 30 মাস হয়ে যায়। মাসকে আবার 12 দিয়ে ভাগ করে বছর নিয়ে আসবো, হয়ে গেল, সিম্পল। অলওয়েজ বছরে নিয়ে আসবে, তাহলে কনফিউজড হবে না। ওকে, ঠিক আছে। 11 নম্বরটা দেখবো এবার। 11 নম্বর কি বলেছে? আমি বার্ষিক 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম। ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো? কি চেয়েছে? তবে তোমরা এখানে কি করবে দেখো, প্রথমটা থেকে মোট সুদটা বের করতে হবে, মোট সুদ বের করতে হবে। তাহলে সুদ আমরা জেনে গেলাম, টাকা তো আমরা জানি, একই সুদের হারে বের করতে হবে। তাহলে দেখো ব্যাপারটা কিভাবে বের করবে। এক্ষেত্রে তোমরা গণিতের ভাষার সমস্যাটি এইভাবে করতে গেলে অনেক বড় লেন্দি একটা প্রসেস চলে আসে, তো তোমরা সহজে পিটিআর বাই 100 করে করতে পারবে। তাহলে কি দেখো, আই ইকুয়াল টু কি পিটিআর বাই 100। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 500 টাকা বলেছে না? 500 টাকা কত বছরের জন্য? 2 বছরের জন্য 6%, তাই কি না? 2 বছরের জন্য 6% হারে বাই 100, তাহলে 0 0 0 0 কেটে দাও, তাহলে 5 দুগুণে 10, 6 10 60, এত টাকা। এটা কি পেলাম? 60 টাকাটা কি পেলাম? 60 টাকাটা আমরা পেয়ে গেলাম সুদ, প্রথম ক্ষেত্রে সুদ। কি বলেছে? একই সুদ পাবো, তাহলে কত? সুদ পাবো 60 টাকা, তাহলে 60 লিখে দিলাম। আসল কত? 400 টাকা, তাই কি না? 400 টাকা। সময় বের করতে বলেছে, একই ইন্টারেস্ট রেট 6% বাই 100।
এই তোমরা এখানে শূন্য শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটো, 10 হয়ে গেল। তাহলে টি সমান 10/4। তাহলে 2 2 কেটে গেলে 5/2 হয়ে যায়, তার মানে 2 × 1/2। ওকে, তোমরা এভাবেও করতে পারো। চলো, এখানে কি একটা কনসেপ্ট দিয়েছে, বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার মানে কি আর, এবং মোট সুদ আয় অপরিবর্তিত থাকলে সময় আর আসল। তোমাদের এটা বললাম না, যখনই আই ইকুয়াল টু কি PTR/100, যখনই এই তো মোট সুদ কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, অথবা এই দুটোর মধ্যে একটা ধ্রুবক থাকবে, আর এদের মধ্যে প্রত্যেকের সম্পর্ক কি হবে, পি এর সঙ্গে টি, পি এর সঙ্গে আর, আর এর সঙ্গে টি, এদের মধ্যে প্রত্যেকের সম্পর্ক কি হবে, ব্যস্তানুপাতিক হবে। প্রত্যেকের সঙ্গে কি সম্পর্ক হবে, পি এর সঙ্গে টি, পি এর সঙ্গে আর, আর এর সঙ্গে টি, প্রত্যেকের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে যদি আই অর্থাৎ মোট সুদ কনস্ট্যান্ট হয়। সরল সমানুপাতিক হবে না এক্ষেত্রে, যদি মোট সুদ ধ্রুবক থাকে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ না হয়, অপরিবর্তিত হয়। এখানে কি মোট সুদ অপরিবর্তিত, তাহলে দেখো আসল আর সময় অলওয়েজ কি হবে, ব্যস্ত সমানুপাত, ব্যস্ত। ওকে, তাহলে আসল বাড়লে সময় কমবে, সময় কমলে আসল বাড়বে, সময় বাড়বে, এখানে এক্ষেত্রে বাড়বে, এক্ষেত্রে কমবে। ঠিক আছে, হয়ে গেল। 12টা কি বলেছে দেখো, আশা দেবী বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। ওই সময় পরে তিনি এত টাকা, কত 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন। একই ব্যাপার, কিছুই নেই, এখানে আসল বের করতে বলেছে। বোঝা গেল, আসল বের করার কোনো ব্যাপার হলো? সবই তোমরা জানো, আর জানো, টি জানো, আই জানো। দেখো কি করেছে, সুদ তোমরা অলরেডি এখানে দেখতেই পাচ্ছ, সেম প্রসিডিউর, এর আগেও সেম অঙ্ক হয়েছে, এটাও সেম অঙ্ক চেয়েছে, তাহলে কোনো অসুবিধা থাকার কথা নেই। তাহলে প্রয়োগ 13ও একই।